আমরা এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছি। ক্রিটিক্যাল মোমেন্ট মানে ঐকমত্য কমিশনের বিবেচনার থেকে, রাজনৈতিক বিবেচনার থেকে এখানে ঘটনাচক্রে আমার অবস্থানের কারণে আমার যে কোনো মন্তব্য সেটার জন্য ক্ষতিকারক হতে পারে বা সহায়ক হতে পারে। তো এই ফলে অনেকটা হিসাব করেই কথা বলতে হচ্ছে আর কি। কিন্তু ওই যে নিজের কথাটাই শুধু বলবো, কমিশনের কোনো রকম প্রতিনিধিত্ব করব না, এই জায়গা থেকে একটু সরতে হচ্ছে এই কারণে দু চারটা কথা বলা হয়েছে যেগুলো আসলে যেহেতু এগুলি সবই রেকর্ডেড হচ্ছে, তো একটু রেকর্ডেড থাকা ভালো। জাতীয় ঐকমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল। কেননা জাতীয় ঐকমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা আবারও বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমপক্ষে হলো 55টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, 32 জন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে ডাকা হয়েছিল, তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে। সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান, 60,000-এর বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন। যেন তেন মতামত না, কেউ কেউ পুরো সংবিধানটিকে তুলে দিয়েছিলেন, এতটা সিরিয়াসলি নিয়েছিলেন। 46,000 হাউস হোল্ডে সার্ভে করা হয়েছিল। বাংলাদেশের কোনো প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য 1 লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান, আমি মেনে নেব। সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম, কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে। এখানে উপস্থিত আছেন, আমি শুনেছি দলিতদের প্রতিনিধি, তারা ছিলেন, তাদেরকে আমরা ডেকেছিলাম। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারি প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিভিল সোসাইটি যেগুলিকে আমরা সিএসও বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি। এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? তারপরেও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন একাধিকবার সিভিল সোসাইটির যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছেন। ফলে আপনি অকস্মাৎ জুন মাসের 3 তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐকমত্য কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং আমাকে ডাকেননি, অতএব নিশ্চয়ই কাউকে ডাকেনি। আমি একটু উষ্মা প্রকাশ করছি, কারণ শুনতেছি ভাই যদি সংবিধান সংস্কার কমিশনের 1 লক্ষ লোক, বদিউল ভাই এখানে উপস্থিত আছেন, তারা অন্তত পক্ষে 64,000 লোকের সার্ভে করেছে। তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার, তারা অন্তত পক্ষে 30-40,000 লোকের সার্ভে করেছে। এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা, তারা আসলে ঢাকার বাইরে গিয়েছেন। পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়েছে, কথা বলেছে, আপনারা গিয়েছেন। তো তাহলে সিভিল সোসাইটি কোথা থেকে আবিষ্কার করবো? আমাকে বলুন যে এইখান থেকে আবিষ্কার করতে হবে। এটা গুলশানে আসতে হবে, না বনানীতে যেতে হবে, নাকি অন্য কোথাও যেতে হবে এটা আবিষ্কার করার জন্য? বলুন আমাকে। আমি তো দলিত জনগোষ্ঠীর কাছে গেছি, আমি তো চা বাগানের শ্রমিকদের কাছে গেছি, তার কথা শোনার জন্য সংবিধান কেমন হবে বলুন আমাদেরকে। সেটা যথেষ্ট নয়। উষ্মাটা প্রকাশ করলাম। গত কিছুদিন যাবৎ ক্রমাগতভাবে এই ভুল তথ্যটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কমিশনের পক্ষ থেকে এটা ডিফাইন করা জরুরি। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালনে না হয় ব্যর্থ করবে, এই জন্য কথাটা বললাম। দ্বিতীয় সেটা হচ্ছে যে এটাকে কেউ কেউ প্রক্রিয়াগত ত্রুটি বলছেন, ভালো কথা। একেবারে পারফেক্ট প্রক্রিয়া আমরা তাও বলি না। এই যে কমিশনগুলো, তার বিরুদ্ধে তার একটা বড় রকমের সমালোচনা, যেটা নারী প্রতিনিধিত্ব
নেতৃত্বের অনুপস্থিতি। আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনের, সেদিন থেকে আমি বলেছি যে, এবং আপনারা দেখতে পারেন, আমি বলেছি এটা একটা অসম্পূর্ণ কমিশন তৈরি হলো। এখানে না সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অর্থে বিবেচিত বৈচিত্র্য অনুপস্থিত, জেন্ডারের অর্থে অনুপস্থিত, একমাত্র তরুণদের প্রতিনিধি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। পরবর্তীতে তিনি মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ায় তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হয়েছে।